কেমিক্যাল কোয়ান্টিফিকেশন ও কেমিক্যাল কোয়ান্টিফিকেশনের সব প্রথমে আমরা জানবো যে একটা অ্যাটমের ব্যালেন্স থেকে আমরা কী কী জানতে পারি। অক্টেট্রল বিহেভিয়ার, বিবিটি অ্যান্ড হাইব্রিডাইজেশন। বিহেভিয়ার হচ্ছে শেপ অ্যান্ড জিওমেট্রি সম্পর্কে বলে, বিবিটি হচ্ছে ওভারল্যাপিং, আর হাইব্রিডাইজেশন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সারাউন্ডিং যারা থাকবে তাদের ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল সম্পর্কে জানতে পারবো। মূলত একটা অ্যাটমের ব্যালেন্স সেলে যতগুলো তার ইলেকট্রন রয়েছে তার উপর নির্ভর করেই বন্ডিং, নন বন্ডিং, লোন পেয়ার এগুলো গঠন হয় কি, এবং আমরা পরবর্তীতে ফর্মাল চার্জ কী করে গঠন করছে একটা কম্পাউন্ডের মধ্যে থাকা অ্যাটমগুলো সেগুলো শিখবো। দেখো এখানে হচ্ছে নাম্বার অফ শেয়ার্ড বন্ডিং ইলেকট্রন কী করে বের করবো। তো তার টোটাল রিকোয়ার্ড ব্যালেন্সে 8টা ইলেকট্রন দরকার হয়, এবং তার থেকে টোটাল অ্যাভেলেবল ইলেকট্রন তার কাছে যতগুলো ইলেকট্রন রয়েছে বর্তমানে সেটা মাইনাস করার পর যা থাকবে তাই হচ্ছে তার শেয়ার্ড ইলেকট্রনস। এখানে দেখো CO2 এর এক্সাম্পল দিয়েছে। তো তাদের প্রত্যেকের ব্যালেন্সে কতগুলো করে থাকবে, 8টা করে ইলেকট্রন থাকবে, এবং তাদের মধ্যে ব্যালেন্সে থাকে কটা নর্মালি, তো তাদের থাকে 4টা, আর এবং কার্বনের ক্ষেত্রে 4 আর অক্সিজেনের ক্ষেত্রে থাকে 6। তাদেরকে টোটাল অ্যাভেলেবল ইলেকট্রন সেটাকে মাইনাস করে দেওয়ার পর যতগুলো থাকলো সেটা তাদের শেয়ার্ড ইলেকট্রনস পেয়ে গেলাম। কিন্তু শেয়ার্ড ইলেকট্রনসের মধ্যে বন্ডিং কত, বন্ডিং করছে 8টা ইলেকট্রন, তাহলে বন্ড নাম্বার কত, বাই 2, তাহলে আমরা বন্ড পেয়ে যাচ্ছি। এখানে উপরে এক্সাম্পলটা ঠিক ওরকমভাবেই দেওয়া হয়েছে। এবার বন্ডিং ইলেকট্রনগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার থাকছে কতগুলো, সেটা হচ্ছে নন বন্ডিং। এই নন বন্ডিংকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা লোন পেয়ার পাবো। নেক্সট হচ্ছে ফর্মাল চার্জ নির্ণয়। ফর্মাল চার্জ কী করে নির্ণয় করা হয়, এটাকে আমরা ফর্মাল চার্জ নির্ণয় শিখবো। তো এখানে হচ্ছে যে যতটা হওয়া উচিত মানে যতটা আছে, মানে হচ্ছে যে এই অক্সিজেনের ক্ষেত্রেই দেখো যে তার ব্যালেন্স ইলেকট্রন কতগুলো, 6টা হওয়া উচিত, এবং কম্পাউন্ড গঠন করার পর এই বন্ডিং মানে শেয়ারিং ইলেকট্রনসগুলোকে এইভাবে ডিভাইড করে দিয়ে কার্বনের জন্য থেকে গেলে দিকে, অক্সিজেনের দিকে থেকে গেল, এবং এই যতগুলো থেকে গেল সেটা তার এখন বর্তমানে আছে, তাহলে কতটা হওয়া উচিত সেটা হচ্ছে 6, এবং আছে কতটা এখন সেটা হচ্ছে 5। সেটা হচ্ছে CO এর মধ্যে অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1। ওকে, এইভাবেই বাকিগুলোতেও ফর্মাল চার্জ বের করে নেওয়া হয়েছে দেখো। আর ফর্মাল চার্জ রিজন কোঅর্ডিনেট বন্ড হয়, ঠিক আছে, কিন্তু একমাত্র কোঅর্ডিনেট বন্ডের কারণেই যে ফর্মাল চার্জ হয় তা কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের বের করতে বলা হচ্ছে যে অ্যাভারেজ ফর্মাল চার্জ কী করে বের করবো, তো টোটাল নাম্বার চার্জ যতটা রয়েছে কম্পাউন্ডের উপর সেইটা লিখে দেওয়ার পর তার রেজাল্টিং স্ট্রাকচার ভাগ করে দাও। এখানে যেমন CO বন্ড অর্ডার বা এক্সো বন্ড অর্ডার মানে হ্যালোজেনের সঙ্গে যদি অক্সিজেন থাকে তাহলে তার বন্ড অর্ডার, এরকম যদি বন্ড অর্ডারের কোয়েশন আসে যে অ্যাভারেজ বন্ড অর্ডার কত, তাহলে টোটাল নাম্বার অফ বন্ড বাই রেজাল্টিং স্ট্রাকচার। এখানে যখন দেখো এই টোটাল বন্ড কত রয়েছে 1 2 3 4, আর রেজাল্টিং স্ট্রাকচার কতটা হতে পারে সেটা জানা রয়েছে, সেই হচ্ছে 3 দিয়ে গেল তার অ্যাভারেজ বন্ড অর্ডার। দেখো দেওয়া রয়েছে যে অ্যাভারেজ বন্ড অর্ডার যদি বের করতে তাহলে সেইখানে টোটাল নাম্বার বন্ডস দেওয়ার পরে বাই দ্য রেজাল্টিং স্ট্রাকচার। তো কিছু যদি জানতে হয় সেটা হচ্ছে হাইপোভ্যালেন্ট, হাইপারভ্যালেন্ট। সেগুলো কি, হাইপো মিনস হচ্ছে অক্টেট রুলের ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকতে হবে ব্যালেন্সে। হাইপো মানে হচ্ছে এরা 8টা ইলেকট্রনের থেকে কম থাকে, তো তাদের অক্টেট ফিল আপ হয় না, তাই তারা হাইপোভ্যালেন্ট। আর যাদের 8টার থেকে বেশি ইলেকট্রন থাকে তারা হচ্ছে হাইপারভ্যালেন্ট। তো তাদের ক্ষেত্রে কোনটা হতে পারে, যাদের নিজেদের ব্যালেন্স সেলে 4টের তুলনায় ইলেকট্রনের সংখ্যা কম তারা কখনোই 8টা ইলেকট্রন আনতে পারবে না, তো তারা হাইপোভ্যালেন্ট হবে। কেন, কারণ 4টে ইলেকট্রন থাকলে এবং 4টে অন্যদের কাছে গেইন করলে শেয়ারিংয়ের মাধ্যমে তাহলেই তার অক্টেট ফিল আপ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার নিজের কাছেই 4টের থেকেই কম, তাহলে সে যতই শেয়ারিং করুক তার কি 8টা ফিল আপ হবে, হবে না, তাহলে তারা হচ্ছে হাইপোভ্যালেন্ট। ওকে, এই হাইপোভ্যালেন্টরা না কী হিসেবে কাজ করে, ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। তো ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে হচ্ছে আবার লুইস অ্যাসিড। তেমনইভাবে যাদের 4টার বেশি ইলেকট্রন থাকে তারা হাইপারভ্যালেন্ট হতে পারবে, এবং তারা ইলেকট্রন ডোনেটার হিসেবে কাজ করবে, এবং তারা হবে লুইস বেস। এখানে আবার কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন প্রিসাইজ এবং ডোনার বা ইলেকট্রন ডোনার কাদের বলবো। ইলেকট্রন যাদের কমপ্লিট আছে, যাদের অক্টেট ফিল আপ হয়ে গেছে তারা হচ্ছে ইলেকট্রন প্রিসাইজ, কোনো লোন পেয়ার নেই। আর যাদের অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পরে লোন পেয়ার থাকছে তখনই তারা হচ্ছে ইলেকট্রন ডোনার, ঠিক আছে। অক্টেট ফিল আপ হওয়ার আগে যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু ইলেকট্রন ডোনার নয়, ফিল আপ হয়েছে সাথে লোন পেয়ার তখন ডোনার। আর অক্টেট ফিল আপ হচ্ছে কিন্তু লোন পেয়ার নেই, তো ইলেকট্রন প্রিসাইজ মলিকিউল আছে। দেখো যে সেকেন্ড পিরিয়ডে যারা রয়েছে তারা কখনো সেন্ট্রাল অ্যাটম হতে পারে না, কেন হলেও তারা হাইপার ভ্যালেন্ট তো কখনোই হবে না। কেন হবে না, তাদের ডি অরবিটাল নেই। ডি অরবিটাল না থাকার কারণে তারা ইলেকট্রন বেশি ধারণ করতে পারবে না, তাদের হাইপার হতে পারবে না। সেখানে দেখো অড ইলেকট্রন দিয়ে দিয়েছে NO2 NO, এরা হচ্ছে এক্সাম্পল। হচ্ছে কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে, কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে কী বলছে দেখো, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে সিম্পল কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এই যতটা ইলেকট্রন দিচ্ছে ততটা ইলেকট্রন দিয়ে ইকুয়াল ইলেকট্রন শেয়ার করে তারা বন্ড ফর্ম করেছে কোভ্যালেন্ট বন্ড তারা। এবং কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে হচ্ছে কেমন ইন্টারাকশন হচ্ছে, ডোনার অ্যাকসেপ্টার ইন্টারাকশন, লুইস অ্যাসিড লুইস বেসের ইন্টারাকশন, তো তারা হচ্ছে আনইকুয়াল শেয়ারিংয়ের মধ্যে দিয়ে করছে। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে লোন পেয়ার ডোনেট করছে ডোনার অ্যাকসেপ্টার, তারপরে চার্জ ডেভেলপ হয়ে আছে দেখাচ্ছে, এখানে যেমন ক্লোনের মাথাতে নেগেটিভ চার্জ, তো এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড শো করছে। নতুন জিনিস, এই সমস্ত কম্পাউন্ডে নতুন স্ট্রাকচার দেওয়া হয়েছে কি, আগে এগুলো হচ্ছে ওল্ড স্ট্রাকচার যাতে ফর্মাল চার্জ ডেভেলপ হয়েছিল, আর এগুলো হচ্ছে নিউ স্ট্রাকচার যাতে ফর্মাল চার্জগুলো 0। এখানে অক্টেট এক্সপ্যান্ড করা হয়েছে, এখানে অক্টেট বেসড অনুযায়ী অক্টেট রুল অনুযায়ী এদের স্ট্রাকচারগুলো ছিল যেগুলো আনস্টেবল ছিল, যেহেতু তাদের মাথাতে চার্জ ছিল, ফর্মাল চার্জ ছিল, আর এদের ফর্মাল চার্জ নেই। তো চার্জ না থাকা বা চার্জ 0 হওয়াটাই কিন্তু কম্পাউন্ডের বা অ্যাটমের বেশি স্টেবিলিটি শো করে, আর এই কারণে নতুন স্ট্রাকচার দেওয়া হয়েছে যে অক্টেট বেসড বা না হলেও অক্টেট এক্সপ্যান্ড করলেও এই ধরনের স্ট্রাকচার সাইন্টিস্টরা ক্ষেত্রে হচ্ছে যে একটা অ্যাটম যখন বন্ড ফর্ম করে তার যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কিন্তু নর্মাল অবস্থায় থাকে না, তারা এক্সাইটেড হয়ে যায়, এবং তারা একটাতে দুটো করেছিল কিন্তু এখানে 4টা করে রয়েছে। তো এই যে ফাঁকা অরবিটগুলো রয়েছে ইলেকট্রন একটা করে রয়েছে, তারাই কিন্তু ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ড ফর্ম করবে। যেমন এখানটাতে রয়েছে, এখানে ফর্মাল চার্জ বের করানো দেখানো হয়েছে, নন বন্ডেড ইলেকট্রনস বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে যে থার্ড পিরিয়ডে মৌলগুলো ডি অরবিটাল থাকার কারণে তারা কিন্তু তাদের কোভ্যালেন্সি এক্সটেন্ড করতে পারে। কোভ্যালেন্সি হচ্ছে টোটাল নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস ফর্মড বাই অ্যান অ্যাটম ইন আ মলিকিউল, ঠিক আছে। একটা মলিকিউলের মধ্যে একটা অ্যাটম যতগুলো সিগমেন্ট পাই বন্ড ফর্ম করবে এটা কোভ্যালেন্স। দেখানো হয়েছে যে চার্জ ছাড়াও কিন্তু কোঅর্ডিনেট বন্ড হয়, যেমন অ্যামোনিয়া আর BF3 এর মধ্যে হয়েছে। সিগমা বন্ড তৈরি হয় কিন্তু বন্ড ফর্মেশনের পর সেটা সিম্পল কোভ্যালেন্ট বন্ডের মতোই দেখা যায়। কোথায়, অ্যামোনিয়া যে NH বন্ড রয়েছে তার কথা এখানটাতে বলা হয়েছে যে তারা সিগমা বন্ড তৈরি করে কিন্তু সেটা সিম্পল কোভ্যালেন্ট বন্ডের মতোই দেখায়। সিগমা বন্ড কোনগুলো, এই যে সিগমা কোঅর্ডিনেট। লুইস বেস এবং লুইস অ্যাসিডের মধ্যে যখন বন্ড গঠন করা হচ্ছে ইলেকট্রন ডোনেশনের মধ্যে দিয়ে তা হচ্ছে সিগমা কোঅর্ডিনেট বন্ড। আর এখানটাতে যখন
পাই কোঅর্ডিনেট বন্ড কাকে বলেছে? পাই কোঅর্ডিনেট বন্ডে রেজোনেন্স হয়। সো সো এখন পর্যন্ত যা যা রিভাইজ করলাম তার শর্ট নোটে কী কী রয়েছে? নাম্বার অফ বন্ডস, বন্ড পেয়ার, ফর্মাল চার্জ দেওয়া রয়েছে, অড ইলেকট্রনসের এক্সাম্পলগুলো, হাইপোভ্যালেন্ট এক্সাম্পলগুলো, বন্ড অর্ডার, অ্যাভারেজ বন্ড অর্ডার আর অ্যাভারেজ ফর্মাল চার্জ দেওয়া রয়েছে। আর কী করে শেয়ারিং ইলেকট্রনসগুলো বের করবো, তারপর হচ্ছে ইকোভ্যালেন্ট বন্ড সম্পর্কেও দেওয়া রয়েছে শর্ট নোটে। এই সেক্রেটারি জিওমেট্রি বা শেপ নির্ণয় হয়, কিন্তু আমরা সেটা কী করে বের করবো? দেখো এ বি এন এল এল হচ্ছে লোন পেয়ার, আর এম হচ্ছে কতগুলো লোন পেয়েছে তার সংখ্যা, এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর বি হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, আর এন হচ্ছে সারাউন্ডিং অ্যাটমের সংখ্যা। তো মোনোসেন্ট্রিক মলিকিউলের কথা এখানে বলা হয়েছে যে যদি লোন পেয়ার না থাকে তখন কী হয়, আর যদি লোন পেয়ার থাকে তাদের কী গঠন হতে পারে সেই সম্পর্কে চার্ট দেওয়া রয়েছে। লোন পেয়ার ছাড়া এবং লোন পেয়ারের সাথে যুক্ত কী কোনটা কী নাম সেই সম্পর্কে আর কী শেপ সেটা, কিন্তু কী করে বের করবে এটা আমরা দেখবো। সেটা হচ্ছে একটা অ্যাটমের এটা ধরা হয় কম্পাউন্ড অ্যাটমগুলো ব্যালেন্স ইলেকট্রন যা রয়েছে তা, এবং এক্সট্রা ইলেকট্রন যদি তার থাকে সেটাকে ধরে নিয়ে বাই 8 করে দেওয়ার পরে যদি রিমেনিং কিছু থাকলে তাকে বাই 2 করে দেওয়ার পর তার আমরা লোন পেয়ারের সংখ্যাটা লিখে নিতে পারি। এইভাবে এখানটাতে দেওয়া আছে, দেখো তার ব্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের ক্লোরিনের লিখে দেওয়ার পর যোগ করার পর 8 দিয়ে ভাগ করার পর হয়েছে, এবং বাকি যা ছিল তা দিয়ে বাই 2 করে লোন পেয়ার পেয়েছি, এবং এইভাবে তার আমরা চার্ট অনুযায়ী শেপ ভিএসি কী করে বের করতে তা তো জানলাম। কিন্তু তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্রিক রয়েছে, যখন আমরা হাইড্রোজেন বের করবো না তার ব্যালেন্স ইলেকট্রন কখনো অ্যাড করবো না, তারটা অবশ্যই 7 ধরে কাজ করবো। সেই ট্রিকটা এই সমস্ত কম্পাউন্ডের জন্য হবে না, ডাবল জানা, ঠিক আছে? ওভারল্যাপিং সম্পর্কে কী বলেছে যে সেম ধরনের যদি আসে, যদি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। আর অপোজিট যারা তারা যদি দূরে চলে যায় সেটা পজিটিভিটি দেখাচ্ছে। আর ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে তেমনভাবে নেগেটিভ ওভারল্যাপিং হচ্ছে যেটা অপোজিট, তারা যদি কাছে চলে আসে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপিং, আর যারা সেম ধরনের তারা কিন্তু দূরে চলে গেলে সেটা হয়ে যাবে নেগেটিভ ওভারল্যাপিং। তাহলে আমরা ওভারল্যাপিং কী দেখবো, যে ওভারল্যাপিং কোথাও কোথাও হবে না, জিরো নেগেটিভ হবে, মানে হচ্ছে বন্ড উইল নট ফর্ম, বন্ড তৈরি হবে না। কোথাও কোথাও যখন সেম ধরনেরগুলো দূরে চলে যাচ্ছে বা অপোজিট ধরনেরগুলো কাছে চলে আসছে তখন হয়ে যাবে নেগেটিভ, বন্ড তৈরি হবে না। শর্টে বোঝার চেষ্টা করবো, যদি এস এর সঙ্গে থাকে তাহলে কী হবে, পিএক্স আর এস থাকলে তাহলে এক্স অ্যাক্সিস একটাই সিগমা বন্ড গঠন করবে, এবং ওয়াই এবং জেডে থাকবে না, কারণ এস এর ক্ষেত্রে একটাই দিক থাকে। ঠিক তেমনইভাবে যখন পিএক্স পি ওয়াই করবো তো তাদের ক্ষেত্রে হবে কোনো ক্ষেত্রে তাদের পাই বন্ড কোথাও হবে না, কিন্তু পিএক্সে যদি করা হয় তাহলে এক্স এর সিগমা বন্ড তৈরি হচ্ছে, বাকিগুলোতে পাই তৈরি হবে। পি ওয়াই করলে ওয়াই সিগমা হবে, বাকিগুলোতে পাই তৈরি হবে। আর যদি দুটো অপোজিট চলে আসে পিএক্স পি ওয়াই তাহলে তাদের কোনো অ্যাক্সিসে তাদের বন্ড তৈরি হবে না। পাই পার্থক্য সিগমাতে দেখো বলছে যে এরা হচ্ছে লোকালাইজ ইলেকট্রন আর এরা হচ্ছে ডিলোকালাইজ সরকার রেজোনেন্সে সাহায্য করে। সিগমা ইলেকট্রনসগুলো কম্পাউন্ডের শেপ জিওমেট্রি দিতে সাহায্য করে, ইনফরমেশন দিতে সাহায্য করবে। পাই কোনো সাহায্য করবে না, রোটেশন দেখাবে না, সিমেট্রি দেখায় সিগমাতে, পাইতে কোনো সিমেট্রি দেখায় না। আর এটা স্ট্রং হয়, এন্ড টু এন্ড ওভারল্যাপিং হয়, এটা উইক হয় এবং ল্যাটারাল ওভারল্যাপিং। একটা জিনিস করে দিচ্ছে সেটা হচ্ছে দেখো সেকেন্ড পিরিয়ডের অ্যাটমগুলো পিপাই বন্ড করবে, পিপাই করবে না, কারণ তাহলে তো থাকেই না, কী করে করবে, হাইব্রিডাইজেশনও কম দেখাবে, সেটাই বলা হচ্ছে। এখানে রয়েছে হাইব্রিডাইজেশন sp3d sp3d2 sp3d3। তো পি থাকলে তাদের কি অরবিটালসগুলো হচ্ছে ডি, একা থাকলে তার কি অরবিটাল ডিজেড স্কোয়ার হয়, ডি2 হলে ডিজেড স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ডি3 থাকলে এক্স ওয়াইটা নেওয়া হচ্ছে। এখানে অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেলগুলো শো করা আছে, কিন্তু আর লোন পেয়ার থাকলে তাদের অ্যাঙ্গেলের কি পরিবর্তন হয় সেটা। এখানে একটা এক্সিস্টিং মলিকিউল নন এক্সিস্টিং মলিকিউল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যেটা সম্পর্কে ডিপেন্ড করছে যে তার পাশে কতটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে, তার উপর ডিপেন্ড করছে মলিকিউলগুলো থাকে কি থাকে না। যদি ইলেকট্রোনেগেটিভ থাকে তাহলে তারা সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, এর ফলে সেন্ট্রাল অ্যাটম জেড এফেক্টিভ বেশি ফিল করবে, ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানার চেষ্টা করবে এবং কন্ট্রাকশন হবে, আর এর ফলে তারা এক্সিস্ট করবে। আর এক্ষেত্রে হচ্ছে যে কোনো অ্যাট্রাকশন থাকবে না, আর জেড এফেক্টিভ ইনক্রিজ করবে না, তো মলিকিউলগুলো কম্পাউন্ডগুলো এক্সিস্টই করবে না। এক্সাম্পল রয়েছে, এটা যেমন প্রপার কোভ্যালেন্সি, এক্সিস্টিং নন এক্সিস্টিং, এটা হচ্ছে স্টেরিক হেন্ড্রেন্সের জন্য এক্সিস্টিং আর নন এক্সিস্টিং। বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে বলা আছে পুরোটাই। তো এস ক্যারেক্টার যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, লোন পেয়ার যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, আর ডাইপোল মোমেন্টের সঙ্গে ইনভার্সলি সম্পর্ক, ঠিক আছে? হাইব্রিডাইজেশন যদি সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে লোন পেয়ার যদি না থাকে তো অ্যাকর্ডিং হাইব্রিডাইজেশন যাচ্ছে তাই, আর যদি লোন পেয়ার থাকে তখন কী হবে, আর লোন পেয়ার আর হাইব্রিডাইজেশন যদি সেম আসে তখন কী হবে, পেয়ার আর হাইব্রিডাইজেশন বোথ যদি সেম হয় তখন কী হবে, সারাউন্ডিং অ্যাটমগুলো যদি বড় হয় সাইজে তাহলে বন্ড অ্যাঙ্গেলও ইনক্রিজ করছে, কেমনভাবে, কারণ তাদের মধ্যে রিপালশন হচ্ছে না, যে একটা অ্যাটম রয়েছে তার চারপাশে সারাউন্ডিং অ্যাটমগুলো অনেক বড় বাল্কি, তো তাদের মধ্যে রিপালশন তৈরি হবে, তো তাদের অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা তার সেন্টারটা অনেক বড়, তো এই যে সারাউন্ডিং অ্যাটমগুলো তখন বন্ড অ্যাঙ্গেলটা ছোটো হয়ে যাচ্ছে, কারণ সেন্টার অ্যাটমটা বেশি অনেক বড়, আর এক্ষেত্রে সারাউন্ডিংগুলোতে রিপালশন বেশি হবে, এক্ষেত্রে তাদের অ্যাঙ্গেল বেড়ে যাবে। তেমনভাবে যে বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করতে সারাউন্ডিং অ্যাটম সাইজ বড় থাকলে, সেন্ট্রাল অ্যাটমের সাইজ বড় থাকলে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে। তো আগে দেখলাম যে এস ক্যারেক্টারের সঙ্গে বন্ড অ্যাঙ্গেল ডাইরেক্টলি সম্পর্কে আছে, এস ক্যারেক্টার বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, কিন্তু ডাইপোল মোমেন্টের সঙ্গে ইনভার্সলি সম্পর্ক, মানে ডাইপোল মোমেন্ট যদি বাড়ে তো বন্ড অ্যাঙ্গেল কমবে। বন্ড অর্ডার আর বন্ড লেন্থ, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। তো বন্ড অর্ডার কী করে বের করে সেটা আমরা দেখবো, কিন্তু বন্ড লেন্থ ইনক্রিজ করা মানে হচ্ছে বন্ড স্ট্রেংথ কমে যাওয়া। সো বন্ড অর্ডার ইনক্রিজ মানে হচ্ছে বন্ড স্ট্রেংথ ইনক্রিজ, বন্ড অর্ডার যত বেশি মানে হচ্ছে বন্ড স্ট্রেংথ তত বেশি, তো বন্ড অর্ডার বেশি হয় বন্ড লেন্থ কমছে, তো বন্ড স্ট্রেংথ ইনক্রিজ মানে বন্ড লেন্থ ডিক্রিজ হয়। বন্ড স্ট্রেংথ ইনভার্সলি রিলেশনে থাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে, এবং বন্ড স্ট্রেংথ ডাইরেকশনাল নেচারের সাথে ডাইরেক্টলি সম্পর্কে থাকে। কেমন ডাইরেকশনাল নেচার হচ্ছে এই যে অরবিটালসগুলো রয়েছে তাদের মধ্যে এসে যেমন নির্দিষ্ট ডাইরেকশন বলা সম্ভব নয়, কিন্তু এফের ক্ষেত্রে একাধিক ডাইরেকশন রয়েছে, তো এই ব্যাপারটাকে বলা যায় বন্ড স্ট্রেংথ যার যত বেশি ডাইরেকশন শো করছে তার ক্ষেত্রে সমানভাবে সম্পর্কে রয়েছে। তো যখন এফ অরবিটাল রয়েছে সেই ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেশি হবে, বন্ড অর্ডারও বেশি হতে পারে। আচ্ছা, এটা একটা এক্সেপশনাল কেস, এবং এটা কেন হয় বলছি, এখানে দেখো দেখাচ্ছে যে কিছু দেওয়া হয়েছে এবং এক্সাম্পল, এবং তাদের মধ্যে কোনটা বন্ড অর্ডার কেমন হতে পারে বা বন্ড স্ট্রেংথ তাদের কেমন হতে পারে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে ইনভার্সলি সম্পর্ক, তাহলে এটা সবথেকে বেশি কথা, আর 1 এসি হয়, এফ হয় না, যেটাকে বান্ধা হয়েছে। বাট 3 যদি সবথেকে কম হয় তো 3 এগুলো সবথেকে শেষেই থাকে, কিন্তু তার মধ্যে 3s-গুলোই কম হবে, 3p 3d 3f যারা থাকবে তারা কিন্তু বেশি হবে। ঠিক তেমনভাবে দেখো 3s 11 রয়েছে, মানে এটা সম্পর্কটা ডিক্রিজিং অর্ডারে রয়েছে, তো তাই এখানে 11 রয়েছে। 3s 3p এর ক্ষেত্রে 10,
তাহলে এটা যদি হয় তাহলে 3p3p9 হওয়ার কথা আছে না আছে, ঠিক আছে এটা। এবার আসছে যে স্ট্রংগেস্ট কোভ্যালেন্ট বন্ড বলা এইচএফকে। আর দ্বিতীয়টাতে বলা যায় লোন পেয়ার রিপালশনের কারণে বন্ড স্ট্রেংথে না অনেক সময় কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সপেকটেশনের তুলনাতেও অনেক বেশি কম স্ট্রেংথ শো করে। এক্ষেত্রে দেখো যে ফ্লোরিনের সাইজ ছোটো এবং তাদের ইলেকট্রন এত রিপালশন করে যে ওর যে বন্ড স্ট্রেংথ ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ও সে এসেছে একেবারে শেষের দিকে। কেন? ডিউ লোন পেয়ার ডাইপোল মোমেন্ট দেওয়া হয়েছে। ডাইপোল মোমেন্ট কীভাবে বের করতে হয় সেটা জানা থাকি। এখানে এই দুটো এক্সেপশন বা মনে রাখা জিনিস সেটা কি, এটা হচ্ছে সালফার অ্যান্ড হাইড্রক্সি গ্রুপ। তো এদের তো ডাইপোল মোমেন্ট জিরো আসার কথা, কিন্তু এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টগুলো জিরো নেই। কেন নেই সেটা বলি। এদের স্ট্রাকচারে এখানে যে লোন পেয়ারের কারণে এরা এত তাড়াতাড়ি প্লেন চেঞ্জ করতে থাকে যে এদের নেট ডাইপোল মোমেন্ট যে অপোজিটে পুরো জিরো আসবে খুব কম হয়, খুব রেয়ার হয়। ধরে নেওয়া হয় যে এটা জিরো দেখায়। এটা যেমন থায়াল গ্রুপ বা সালফার হাইড্রাইড, এদেরও ঠিক এরকমই যে এদের প্লেনগুলো এত তাড়াতাড়ি ইন্টারচেঞ্জ করে লোন পেয়ারের সাথে। তো এই কারণে এত চঞ্চল অবস্থায় থাকে যে এদেরকে সায়েন্টিস্টরা ধরে নিয়েছে এদের খুব রেয়ার ডাইপোল মোমেন্ট জিরো থাকে। মানে অবস্থায় এমনভাবে করে যে এটা নেট ইফেক্টিভ জিরো আসবে অপোজিটে তো হয় না, আরেক সময় ধরে যে জিরো মানে জিরো শো করে না। এটা এনজাইটি চার্ট অনুযায়ী সিরিজ তৈরি করে দিয়েছেন। এবার ফার্স্ট সিমেট্রিক্যাল স্ট্রাকচার ডাইপোল মোমেন্ট জিরো কোথায় উইদাউট লোন পেয়ার AB2 L0 থেকে AB7 L0 পর্যন্ত সবার ডাইপোল মোমেন্ট জিরো। আর উইথ লোন পেয়ার কারা ডাইপোল মোমেন্ট জিরো শো করছে তাদের হচ্ছে AB12 3 AB4 L2 AB5 L2 মানে হচ্ছে AB4 AB5 L2 যারা তাদের ডাইপোল মোমেন্ট জিরো। হাইব্রিডাইজেশন ল্যাটিস এনার্জি এগুলো বের করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ফ্যাজান্স রুল। মেবি সেখান থেকে আমরা আর্নিক পোটেনশিয়ালটা করতে পারি। আর্নিক পোটেনশিয়াল কী করে চার্জের সঙ্গে ডাইরেক্টলি আর রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি সম্পর্কে থাকে। ওকে, যার যত বেশি চার্জ থাকবে এবং রেডিয়াস যত কম থাকবে তার পোটেনশিয়াল বেশি হবে। আগে দেখে নেবো যে হাইব্রিডাইজেশন হচ্ছে যখন একটা আয়নিক সলিড, আচ্ছা এবার স্টেবল আয়নিক সলিড কী করে তৈরি হয় সেটা এখানে আছে যে তার অ্যাবসর্ব করা এনার্জি যতটা হবে তার যখন স্টেবল আয়নিক কম্পাউন্ড বানাবে তত রিলিজ করা এনার্জি বেশি হতে হবে, তখনই হবে স্টেবল আয়নিক কম্পাউন্ড। এখানে হচ্ছে একটা আয়নিক সলিড, তাকে যদি অ্যাকোয়াস মিডিয়ামে দেওয়া হয় তাহলে সে আয়নে ডিভাইড হবে এবং এই সময় যে এনার্জিটা রিলিজ করে সেটা হাইড্রেশন এনার্জি। হাইড্রেশনের উপর ডিপেন্ড করেই বলা যাবে তার মোবিলিটি কন্ডাক্টিভিটি কী হতে পারে ওয়াটারের মধ্যে। তো পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ডিগ্রি অফ হাইড্রেশন এনার্জি বেশি। ডিগ্রি অফ হাইড্রেশন এনার্জি মানে হচ্ছে মোর হাইড্রেশন এনার্জি রিলিজ, মানে তার এনার্জি রিলিজ করা বেশি হচ্ছে। আমরা দেখলাম যে পোটেনশিয়াল বেশি হয়, হাইড্রেশন ডিগ্রি অফ হাইড্রেশন বেশি হবে, সাইজ অফ হাইড্রেটেড আয়ন বেড়ে যাবে আর হাইড্রেশন এনার্জি রিলিজটাও বেশি। তো কী হয় যে তাদের মোবিলিটি কমে যায়, কন্ডাক্টিভিটি পাওয়ার কমে যায়। কেন? এই যে যদি তাদের হাইড্রেশন এনার্জি রিলিজ করার ব্যাপারটা বেশি থাকে তাহলে তাদের হাইড্রেটেড আয়ন সাইজ বেড়ে যায়। কেন? ডিগ্রি অফ হাইড্রেশন বেশি হওয়ার কারণে ওয়াটার মলিকিউলগুলো বেশি সংখ্যা এসে জুড়ে এবং হাইড্রেশন এনার্জি বেশি পরিমাণে রিলিজ হওয়ার কারণে অ্যাকোয়াস মিডিয়াম বা কিছুতে যে মৌলগুলো থাকে তারা তখন বেশি পরিমাণে বেশি সংখ্যায় এসে অ্যাটাক করে, আর ফলে সাইজটা অনেক বেশি বড় দেখায়। বেশি বড় সাইজ হয়ে যাওয়ার কারণেই একমাত্র তারা মোবিলিটি কম শো করে, কন্ডাক্টেন্স ডিক্রিজ করে ফেলে। দেখো ধারণা হয়েছে যে তারা নর্মাল সাইজ কী থাকে এরকম থাকে, কিন্তু জলের মধ্যে চলে যাওয়ার পর ডিগ্রি অফ হাইড্রেশন পার্থক্য থাকার কারণে তাদের সাইজে কেমন পার্থক্য হয়। ডিগ্রি অফ হাইড্রেশন বেশি হওয়ার কারণে এখানে বেশি পরিমাণ সংখ্যায় জলের অণু এসে ধরবে এর তুলনায়, তো সাইজ বেশি হয়ে গেছে। আর এই সাইজ বেশি হওয়ার কারণে এখানে দেখো মোবিলিটি সবথেকে কম, আবার সিজিএম সবথেকে বেশি। এখানে আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড মেটালসের ক্ষেত্রে চার্জের অ্যাভেলেবিলিটি কেমন হবে, মোবিলিটি কেমন, কন্ডাক্টিভিটি কেমন হবে সেগুলো দেওয়া হয়েছে। দেখো সলিডের ক্ষেত্রে না সব ক্ষেত্রে কিন্তু মোবিলিটি আর কন্ডাক্টিভিটি কম, মানে কিছুই নেই, জিরো। আর অ্যাকোয়াসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। আর আয়নিকের ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় বেশি হবে, কারণ তারা আলাদা আলাদা আয়নিক ব্লক হয়ে যায় যখন তারা অ্যাকোয়াস মিডিয়ামে যাবে। তো মোবিলিটি আর কন্ডাক্টিভিটি অবশ্যই দেখা হচ্ছে ফর্মেশন এনথালপি NaCl এর ক্ষেত্রে কী দেখাচ্ছে। প্রথমে দেখো এটা সলিড, আর সলিডকে যখন ডাইরেক্ট গ্যাসে পরিণত করা তখন তাকে কী দেওয়া হচ্ছে এন্ডোথার্মিক প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে, এবং গ্যাসকে যখন আয়নে পরিণত করা হচ্ছে তখনও কিন্তু আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে এন্ডোথার্মিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানটাতে হচ্ছে গ্যাস রয়েছে CO2, তাকে হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেওয়ার পরে তাকে একটা মৌলে পরিণত করা সেটাও গ্যাস, এবং এই গ্যাসিয়াস অবস্থা থেকে তাকে আয়নিক অবস্থায় নিয়ে আসতে গেলে কী করতে হবে, এটা যেমন গ্যাসিয়াস থেকে আয়নিক থেকে এখানটাতে কী করতে হচ্ছে, এনার্জি দিতে হয়েছে আয়নাইজেশন এনার্জি। আর এটা হচ্ছে গ্যাস থেকে একে স্টেবিলিটি গেইন করছে না, এরও তো 7টা আছে কক্ষপথে, একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে 8টা হয়ে যাবে, অক্টেট ফিল হয়ে যাবে। তো এক্সোথার্মিক কারণ স্টেবল হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে। তো এটা এক্সোথার্মিক প্রসেস দিয়ে Cl- তৈরি হলো, আর তারপর তারা Cl NaCl আর সাথে ল্যাটিস এনার্জি। এবার শুরু হবে ল্যাটিস এনার্জি।